21শে জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লি থেকে যেমন বিজেপিকে পরিবর্তনের ডাক মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, একই সঙ্গে কিন্তু রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছেন, বিহারে 40 লক্ষের নাম বাদ গিয়েছে, যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয় তাহলে ঘেরাও হবে। में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। बीजेपी চক্রান্ত তো চলছে, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে। এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছে। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে, এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক, সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। শরণার্থী এবং অনুপ্রবেশকারীর মধ্যে তফাৎ কিন্তু গতকাল ফের একবার মনে করিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। দেখুন, বিহারের মতো এসআইআর চাই। এসআইআর মানে কি? একজন নিশ্চিন্ত থাকুন, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। মাহফুজা খাতুন, আলিদা আছে, এরাও রাষ্ট্রবাদী মুসলিম, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না। ইলেকশন কমিশন মমতা ব্যানার্জির পার্টির রেজিস্ট্রেশন ক্যান্সেল করা উচিত। যেভাবে তারা ইলেকশন কমিশন সাংবিধানিক বডিকে থ্রেট করছেন, ভয় পাচ্ছে রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গ থেকে বাদ গেলে মমতার জেতার কোনো চান্স নেই। জয়, শুধুমাত্র রাজনীতির জন্য রাজনীতি করা, ইসিআই কে হাতিয়ার করে এগোতে চাইছে বিজেপি, এমনটাই তো অভিযোগ করছেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও করেছেন। আগে যেভাবে ইডি দিয়ে হেনস্থা করা হতো বিরোধী রাজ্যগুলোকে, এবার ইসিআই কেও হাতিয়ার করেছে এবং সেখানে ঘুরিয়ে এনআরসি করার চেষ্টা। আপনি একটা কথা বলুন তো, এরকম কেউ বলতে পারে যে আমি কোর্ট মানি না, আদালত মানি না, তার বিচারককে মানি না? এটা একমাত্র পশ্চিমবঙ্গে হয়েছে এবং সেটা কে বলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বারবার কেন বলছি যে তৃণমূলের এটা একটা সিস্টেমেটিক প্রসেস এবং এর পুরো একটা ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে যে কিভাবে আমরা লোক এই কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে আমরা ইম্পোর্ট করব এবং সেটাকে সার্টিফাই করে দেবো অ্যাজ আ ভোটার। ফার্স্ট হচ্ছে তারা কাঁটাতারের বেড়ার দিয়ে নিচ দিকে চলে আসার পরে এখানে ফার্স্ট যেটা করে দিচ্ছে পঞ্চায়েত প্রধানরা বা লোকাল তারা বিধায়করা, তারা করছে কি অ্যাড্রেস প্রুফ দিয়ে দিচ্ছে। অ্যাড্রেস প্রুফ দেওয়ার পরে তার হয়ে যাচ্ছে ফেক ভোটার, ফেক আধার, ফেক রেশন কার্ড, তারা এবারে ভোট দিচ্ছে। আপনি বলুন তো পশ্চিমবঙ্গের বুকে আপনারা দেখেছেন মিডিয়ায় সেটা করার সময়টা এটা কেন? না না, এটা আজকে থেকে হচ্ছে না, দীর্ঘদিন ধরে। আজকে বলুন শেখ সাহেব, তার 2টো ভোটার কার্ড, সে 2 জায়গায় বিধানসভায় অলরেডি ভোট দিয়ে দিল এবং এই জায়গাটায় যখন একদম ক্লারিফিকেশনের চেষ্টা হচ্ছে, যখন একটা ক্লিনজিং করার চেষ্টা করছে ইসিআই, সেই জায়গায় বিরোধিতার কারণটা কি মণিশঙ্কর দা? বিজেপি অভিযোগ করছে এই রোহিঙ্গারাই তৃণমূলের ভোটার। আমি বলছি যে এই পশ্চিমবঙ্গ সরকার, তাদের যদি কোনো দুর্নীতি থাকে, তাদের যদি কোনো
গাফিলতি থাকে সেই নিয়ে বিতর্ক হতে পারে, সমালোচনার অধিকার সবারই আছে। কিন্তু আপনি বলুন তো, এই যে শুভেন্দু অধিকারী যেটা বললো যে বাংলাদেশের মুসলমানকে দেবো না, তার মানে বাংলাদেশ থেকে তাদের কোনো আপত্তি নেই। অনুপ্রবেশ যদি হিন্দুরা আসে তাদের আপত্তি নেই, শুধু মুসলিমরা বলেছে। হেমন্ত বিশ্ব শর্মা গতবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তিনি কিন্তু বারবারই বলছেন যে লড়াইটা আমাদের নিজেদের মধ্যে নয়, অনুপ্রবেশকারী মুসলিম তাদের আটকাতে চান। হেমন্ত বিশ্ব শর্মা নিজে বলেছে সব থেকে যদি অনুপ্রবেশ বেশি হয় সেখানে আসামেই হয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা নিজে বলেছে। আরেকটা বলছি, ইডি সিবিআই নিয়ে যে কথাটা বললেন না, সীতারামাইয়া ওই কর্ণাটকে তার স্ত্রীকে নোটিশ দিয়েছিল, সুপ্রিম কোর্ট বলেছে যে এইটা নিয়ে ইডিকে বলেছে তুমি এটা নিয়ে রাজনীতির মধ্যে থাকবে না, তুমি তোমার মতো কাজটা করো। সুপ্রিম কোর্ট স্পষ্ট হয়ে বলেছে, দেশের একদম সর্বোচ্চ আদালত পর্যন্ত বলে দিয়েছে। আমি সুব্রতদার কাছে যাই, দেশের সর্বোচ্চ আদালত একদম এটাও স্পষ্ট করে দিয়েছে যে জনগণনা করার এখতিয়ার কিন্তু কোনোভাবেই নির্বাচন কমিশনের নেই। জনগণনা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক করতে পারে, এবং বিহারের নির্বাচনের সঙ্গে যাতে এই প্রক্রিয়াকে মিলিয়ে না দেওয়া হয় সে কথাও কিন্তু সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্ট করে দিয়েছে। একদমই তাই। হোম মিনিস্ট্রির কাজ হচ্ছে ইসিআই নিয়ে নিয়েছে। আমি জানি না এনডিএতে ইসিআই জয়েন করেছে কিনা, এনডিএ গভর্নমেন্ট চলছে, হতে পারে, আমি জানি না। এক, 2 নম্বর কথা হচ্ছে এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে 40 লক্ষ নাম বাদ গেছে বিহারে, এই সংখ্যাটা উনি কোথায় পেলেন? এই সংখ্যাটা বিজেপি তৈরি করা। আমরা তো এটাই বলছি যে বিজেপি জানায়নি, অফিসিয়ালি কিছু এখন অবধি জানায়নি, অফিসিয়ালি আমি বলে নিচ্ছি। দেখুন, আজকে যে শুভেন্দু অধিকারী বা বিজেপি যে এজেন্ডাকে লিড করছে সামনে, অনুপ্রবেশ, এইটা আরএসএস এর এজেন্ডা। এটা 2005 থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তখন এজেন্ডা লিড করেছিলেন। আমরা বলছি যে একই এজেন্ডা, আরএসএস এর ফিক্স করা এজেন্ডা, কখনো সেটা তৃণমূল লিড করছে, কখনো সেটা বিজেপি লিড করছে। আমি বলছি হচ্ছে কি হচ্ছে না দেখার দায়িত্ব তো দিল্লি সরকারের, রাজ্য সরকারের। কি করছো তোমরা? বেশ বেশ, অবশ্যই। তবে স্লোগান যুদ্ধ কিন্তু গতকাল শোনা গেল। গতকাল 21-এর মঞ্চ থেকে নতুন স্লোগান শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমি আগের বার বলেছিলাম বদলা নয় বদল চাই, তাই আপনাদের গায়ে কিচ্ছু হাত দিইনি। আর এবারে স্লোগানটা হবে জব্দ হবে, জব্দ হবে, স্তব্ধ হবে। এবং তোমাদের আমাদের দর্শন, তোমাদের বিসর্জন। তৃণমূলের দর্শন বিজেপি বাম বিসর্জন, তৃণমূলের দর্শন বিজেপি বাম বিসর্জন। 2026 মনে রাখবেন, এটা আপনার ওতপ্রোত লড়াই। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পেছুর টানে, কাঁদবে তারা কাঁদবে, ওরা কাঁদবে, আপনারা হাসবেন। গতকাল এই মঞ্চ থেকেই কিন্তু রাম বাম শ্যাম, জগাই মাধাই গদাই যে প্রসঙ্গ বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তোলেন, গতকাল সেই একই প্রসঙ্গ কিন্তু আবারও তুলেছেন। দেখুন, আগামী দিন দেখা হবে, খেলা তো আবার হবে। এই খেলা একদিকে বাংলা ভাষার সম্মান রক্ষা করার খেলা, অন্যদিকে সব ভাষাকে ভালোবাসা রক্ষার খেলা। খেলায় কিন্তু বোল্ড আউট করতে হবে, একেবারে ছক্কা মারতে হবে। কি খেলোয়াড়রা রাজি তো? এবারে ছক্কা মারতে হবে। আর বিজেপিকে একেবারে বোল্ড আউট করতে হবে, আর সিপিএমকে মহাশূন্যে পাঠাতে হবে। মনে রাখবেন, এ লড়াই বাঁচার লড়াই। বামপন্থীদের কথা ছেড়ে দিন, যত না বলেন ততই ভালো। সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন, বেঁচে আছেন, বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত। আমি বলি, তুমি মহারাজ সাধু হলে আজ, আমরা চোর বটে। নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে। রাম বাম শাম তিনটে হয়েছে একসাথে, জগাই মাধাই গদাই। এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে। চন্দনা, দেখুন, মহামিছিল থেকেই হোক বা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে, বামেরা কিন্তু এখনো যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রাসঙ্গিক, কোথাও বারবার সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেন তার বক্তব্যে বামেদের জায়গা নিয়ে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, কংগ্রেস কি একেবারেই ব্রাত্য? না না, আপনি কুসুমিতা, এই যে মাধাই আর শ্যাম, আমি একটু ডিফাইন্ড হতে হবে। তার কারণ হচ্ছে উনি কেন বলছেন রাম বাম শ্যাম, আবার এদিকে জগাই মাধাই গদাই। আমি মাধায়ের পক্ষ নাকি শ্যামের পক্ষ আমি বুঝলাম না। তবে একটা কথা আমি বুঝতে পারি, যে মঞ্চ থেকে উনি এই বক্তব্যটি রাখলেন গতকাল, সেই মঞ্চে
সেই ছবিটা আমি একবার দেখতে চাইছিলাম, যেটা উনি ব্যবহার করতেন 94 সাল থেকে, অর্থাৎ প্রথম এই বার্ষিকী থেকে 98 সাল পর্যন্ত, যেখানে কংগ্রেসের পতাকাকে সামনে নিয়ে ওই 13 জন শহীদ, তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব। এখন প্রশ্নটা হচ্ছে উনি কাকে অস্বীকার করছেন? গতকালকে দাঁড়িয়ে ওনার আইডেন্টিটিটাই গুলিয়ে গেল। উনি যে মঞ্চে দাঁড়িয়ে যাদের রক্তের ওপর দাঁড়িয়ে উনি এই রাজনীতি করছেন, সেটা কংগ্রেসের রক্ত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় প্রশ্নে আমি আসি, এখানে উনি রাজনীতি করছেন, করুক, ওনার দলের সাথে উনি কী করবেন সেটা ওনার ব্যাপার। কিন্তু যেটা খুব সিরিয়াস ইস্যু সেটা হলো যে ইন্টেন্স, স্পেশাল ইন্টেন্স বা ইন্টেন্সিভ রিভিশন, সেই রিভিশন বা এসআইআর এর ক্ষেত্রে যে প্রশ্নগুলো এলো, সেক্ষেত্রে কিন্তু বিহার একটা ইন্ডিকেশন, এটা কিন্তু কোনো সন্দেহ নেই। তার কারণ হচ্ছে এর কাজটা কিন্তু প্রথম আমরা তৈরি করেছিলাম মহারাষ্ট্র নির্বাচনের পরে 1,02,55,000, যার নাম আমরা দিয়েছিলাম এবং ইসিআইকে জমা করেছিলাম। তার পরবর্তী সময় কিন্তু আরেকটি অঙ্গিকে দেখছি বিহারে ওই এসআইআর এর নামে বিভিন্নভাবে কিন্তু একটা রিসার্জেন্স হচ্ছে, এবং সেটা কিন্তু আমরা বারবার প্রোটেস্ট করছি। আরেকটি জিনিস বলে এখানে শেষ করি, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় তো শেষ কথা নয়, ভারতবর্ষের রাজনীতিতে বিহারও আছে, অন্য রাজ্যগুলোও আছে, এবং কংগ্রেসের কাছে তো আছেই। আমি বারবার যেটা বলছি যে বর্ডার লাইন নিয়ে যে প্রশ্ন হচ্ছে, ওরা বলছে নেপাল থেকে, উত্তরপ্রদেশ বা নেপাল থেকে তারা ঢুকছে, বিশেষত নেপাল ক্রস করে বাংলায়, বিহারে ঢুকছে। যদি সেই প্রশ্নটা থাকে তাহলে তার দায়বদ্ধতা নিতে হবে যে সরকার যে ওখানে বিহারের গভর্ন করছে, তাকে সহায়তা করছে বিজেপি, একই সাথে আছে এবং কেন্দ্রে বিজেপি। এখন দেখো, ফেলিওরটাকে যদি ফেলিওর হিসেবে না নেন, মমতা দেবী ঠিক যেমনভাবে রাজনৈতিক ইস্যু বানিয়ে রাজনীতি করবার চেষ্টা করছেন, ঠিক তেমনভাবে বিজেপি সেই একই চেষ্টা করছে। আমি এই জায়গায় একবার রাজাগোপাল বাবুর কাছে যাই। দেখুন, ইস্যুটা তৈরি কারা করেছে এবং সেটাকে ব্যবহার কারা করছে। কোথাও যে অভিযোগটা সুব্রত বাবুও করলেন যে একটাই বল, একবার এই কোর্টে একবার ও কোর্টে, আজকে একেবারে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরব হচ্ছেন, তার পাল্টা একেবারে বিজেপি কিন্তু অনুপ্রবেশ নিয়ে সরব হচ্ছে, এবং সেটাকেই গোটা বিষয়টাকে হাতিয়ার করে এবার মমতা বন্দ্যোপাধ্যায় একটা বৃহত্তর আন্দোলনের দিকে এগোতে চলেছেন। তাহলে কোথাও কি একেবারে প্রকারান্তর বলা যায়? না, দেখুন, দু চারটে কথা বলা অত্যন্ত জরুরি। যে যেটা ইন্টেনসিভ যে রিভিশন হচ্ছে, আমাদের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের সম্পূর্ণ দায়িত্ব আছে একেবারে। হ্যাঁ, এটা আমাদের সংবিধান স্বীকার করেছে যে নির্বাচন কিভাবে হবে, কি প্রক্রিয়া হবে, কি লিস্টে হবে, সব কিছুই নির্বাচন কমিশনের দায়িত্বে পড়ে। সুতরাং এখানে আর কারোর কোনো বলার অধিকার নেই। সুতরাং লিস্ট তারা নিশ্চয়ই বানাবে, যদি দেখে গণ্ডগোল আছে তাদের সে অধিকার আছে। এটা কিন্তু মেনে নেওয়া অত্যন্ত জরুরি। এবং সেইটা করে তারা যদি দেখে যে ভারতীয় নয়, তারা এখানে ঢুকে আছে, সুতরাং তাদেরকে সেটা অধিকারের মধ্যে পড়ে। এটার মধ্যে হোম মিনিস্ট্রির কোনো জায়গায় নেই। এটা কিন্তু একেবারেই নির্বাচন কমিশনের যে ধরনের সাংবিধানিক দায়িত্ব আছে তারা সেটা প্রয়োগ করতেই পারে। এতকাল করা হয়নি, এটার বিরুদ্ধেই আমরা দেখেছি 2005-এ উনি পার্লামেন্টে চেঁচিয়েছিলেন। হ্যাঁ, আমাদের যে ছিল সেটাকে উনি ছুঁড়ে মেরেছিলেন, আমরা সেটা দেখেছি। সুতরাং বোঝা যাচ্ছে যে ত্রুটি উনি তখনও ছিলেন, সে ত্রুটি কীভাবে দূর হয়েছে এখনও পরিষ্কার নয়। সুতরাং এখন যদি বলেন যে কিছু পরিবর্তন হলে আমি আবার রুখবো, তার ওনার দুটো ভার্সন যেটা রয়েছে, 2005-এর ভার্সনের সঙ্গে এখনকার ভার্সনের কোনো মিল নেই, এটা কিন্তু পরিষ্কার। আরেকটা কথা একটু বলে নিই, এই যে বারবার রাষ্ট্রসংঘ শোনা যাচ্ছে, আমি রোহিঙ্গাদের নিয়ে কিছু কাজ করার সুযোগ আমার ঘটেছিল দীর্ঘদিন। রোহিঙ্গাদের কোনোদিন কেউ কাউন্টিংয়ের মধ্যে কেউ রাখেনি। হ্যাঁ, মিয়ানমারের যে জুন্তা সরকার আছে তারা রোহিঙ্গাদের কোনোদিন কোনো কাউন্টিংয়ের মধ্যে রাখেনি। তারপর 61-র পর থেকে আমরা জানি না কতজন আছে। রাষ্ট্রসংঘের কাজ নয় এইসব মাপা। এই ধরনের রাষ্ট্রসংঘের নাম হট করে নিয়ে নিচ্ছে, যা করেছে নাম দিলেই হলো। আমি একটা রাজা বলতে আপনাকেই বলছি, আপনি তখন ক্লারিফিকেশন দিলেন। আমরা বলছি যে যখন কোনো ইলেকশনের ভুয়ো ভোটার এখানে ধরা পড়ে, আমরা বলি তখন বলে যে রাজ্য সরকারের যে কর্মচারীরা তারা ইলেকশন কমিশনের হয়ে কাজ করে, দায়টা তার, রাজ্য সরকারের কাজ। আমরা বরাবর বলি যে একটা ইলেকশন কমিশনের একটা স্বশাসিত সংস্থা হোক, যাতে করে তারা কারো বিরুদ্ধে, কোনো রাজ্যের বিরুদ্ধে কথা না বলতে পারে। আপনি যেটা বলছেন সত্যি সত্যি ইলেকশন কমিশনের কাজ ভুয়ো ভোটারকে বাদ দেওয়া, তাহলে ভুয়ো ভোটার যে ইনক্লুড হয়েছিল তার দায়টাও কি ইলেকশন কমিশনের নেওয়া উচিত নয়? তাই তো সরকারের কর্মচারীরা একদম। স্যার আপনি বলুন। হ্যাঁ, যেহেতু প্রশ্নটা আমাকে করেছেন, যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের ফেডারেল স্ট্রাকচার, ইলেকশন কমিশনের সেই ধরনের ব্যবস্থা নেই যে তারা একটা নিজস্ব তাদের লোকজন নিয়ে কাজ করতে পারে। রাজ্য সরকারকে নিয়ে ফেডারেল স্ট্রাকচার এটাই নিয়ম, রাজ্য সরকারের কর্মচারীদের নিয়ে করতে হবে। সুতরাং যদি ভুয়া ভোটার যদি তখন রাজ্য সরকার দায়িত্ব রাজ্য সরকার নেই তা কি বলা যায়? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো স্পষ্টই বলেছেন
বলছেন যে যারা করছেন এই একেবারে বিডিও এবং বিএলও এই যারা এই দায়িত্বগুলো পালন করছেন তারাও কিন্তু সবাই যে তারা সবাই খারাপ এমনটা তিনি বলছেন না, কিন্তু এর মধ্যেও কলুষিত হয়েছেন কেউ কেউ এমনটা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বীকার মুখ্যমন্ত্রী নিজে করছেন। বেশ, জয় জয় জয়। একটু টেকনিক্যালি বলে দিই মনে যাবো, আমরা একটা জিনিসকে নিয়ে না যেটা প্রতিনিয়ত হয়ে এসছে একটা সিস্টেম, সেই সিস্টেমটাকে নিয়ে আজকে কেন আলোচনা হচ্ছে জানেন তো? সংখ্যাটা, সেটা হচ্ছে ভোটার রিভিশন। সেটা ভোটের লিস্ট থেকে কেউ বাদ যাবে, কেন যাবে? সে হয়তো মারা গেছে বা সে ওই জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, অন্য বুথে, সেখান থেকে ডিলিট হয়ে আবার অন্য জায়গায় সংযোজন হবে, বিয়োজন হবে। সো দিস ইজ এ প্রসেস, এটা অনগোয়িং প্রসেস হয়ে আসছে। আজকে কেন আসছে দাদা আসছে এখানে ইলেকশন কমিশনের প্রতিনিধি হিসেবে জেলাগুলিতে দায়িত্বে থাকে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তিনি ডিএম হন, তার নেতৃত্বেই সব কাজ হয়। আচ্ছা এটা বলুন তো, বিজেপি বলছে এত কথা, রাজ্য সরকারের প্রধান তিনি বলছেন, আচ্ছা মানুষ মারা গেলে সেই নাম বাদ যায় না কেন? একদম তার দায়িত্ব কে নেবে? উপরাষ্ট্রপতির পদ থেকে হঠাৎই জগদীপ ধনখড়ের ইস্তফা, স্বাস্থ্যের কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে উপরাষ্ট্রপতির পদত্যাগ। উপরাষ্ট্রপতি হওয়ার 3 বছরের মধ্যে হঠাৎই ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। 2027 পর্যন্ত উপরাষ্ট্রপদে তার মেয়াদ ছিল। এখন থেকে ইস্তফা কার্যকর করা হোক আবেদন জানিয়েছেন তিনি। উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড়ের ইস্তফা নিয়ে ইতিমধ্যে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন কুণাল ঘোষ। শুধু স্বাস্থ্যই কি কারণ? যদি হয় সুস্থ হয়ে উঠুন, অন্যথা কৌতূহল থাকলো। ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন কুণাল ঘোষ। তার অতর্কিত এই সরে দাঁড়ানো ইতিমধ্যেই একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। কি বললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য? পরপর দেখা। মাননীয় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় অনেকদিন ধরে অসুস্থ ছিলেন, এটাও ঘটনা, হসপিটালাইজড হয়েছিলেন। এখন আজকে উনি যদিও রাজ্যসভাতে বসেছিলেন চেয়ারম্যান হিসেবে, তারপর হঠাৎ হয়েছে। এখন ওনার রেজিগনেশন লেটারে যেটা গ্রাউন্ডটা দিয়েছেন সেটা হচ্ছে ওনার স্বাস্থ্য ভালো নেই। অন ইটস ফেস ভ্যালু আই এম অ্যাকসেপ্টিং ইট, কারণ কোনোদিন কি গুঞ্জন বা কোথায় কি হয়েছে আমার কানে তো আসেনি কিছু, জাস্ট নাও আমি শুনেছি। অতএব আমি যদি সত্যি সত্যি ওনার স্বাস্থ্য বা ভালো না থাকে, উনি উপরাষ্ট্রপতি থাকুন আর না থাকুক, আমি ভগবানের কাছে প্রার্থনা করবো যেন ওনার শরীর ভালো থাকে, সেটা যেন অলওয়েজ আই উইল প্রে ফর দ্যাট। হঠাৎ এই পদত্যাগ করাটা একটু রহস্যজনক। জগদীপ ধনখড় মশাইয়ের শরীর খারাপ ছিল ঠিকই, কিন্তু সেটা এমন পর্যায়ে ছিল বলে আমার মনে হয় না যেটা তাকে এইরকম একটি নির্বাচিত দায়িত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করতে হয়। আজকেও তাকে আমরা দেখলাম, তিনি সুস্থই মনে হলো, অবশ্য ভেতরে কি অসুস্থ আসলে বলতে পারবো না। যাই হোক, আমার নিজের ধারণা শুধুমাত্র স্বাস্থ্য একমাত্র কারণ বোধহয় নয়। আমার নিজের আশঙ্কা, তিনি তো আরএসএস এর একজন খুব নিষ্ঠাবান কর্মী, এর পেছনে আরএসএস এর কোনো খেলা থাকতে পারে, কোনো নির্দেশ থাকতে পারে, সেটাও একটা কারণ হতে পারে। সবই আশঙ্কার কথা। যাই হোক, তিনি সুস্থ হয়ে উঠবেন, এটা আমাদের কামনা। আমি রাজাগোপাল বাবুর কাছে এই জায়গায় যাব। এর পিছনে কি কোনো রাজনৈতিক কারণ রয়েছে? প্রশ্নটা উঠছে তার কারণ, যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলেছিলেন তখনও কিন্তু মেয়াদের আগেই তিনি সরে দাঁড়িয়েছিলেন এবং সেখানে উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হয়, তিনি দেশের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন, আর এবার 2 বছর আগেই কিন্তু সরে দাঁড়ালেন জগদীপ ধনখড়। হ্যাঁ দেখুন, রাজনৈতিক কারণটা তো বোঝা মুশকিল। এখন বিজেপির তরফ থেকে কেউ বলেনি যে ওনাকে বসানো, কংগ্রেসের তরফ থেকে কিন্তু বিবৃতি এসেছে ওনাকে ফিরিয়ে আনা হোক, যে এটা একটা দিকে খেয়াল রাখতে হবে। তবে খেয়াল রাখতে উপরাষ্ট্রপতির পদের যতটা কাজ, তার থেকে বেশি কাজ হচ্ছে চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। প্রচণ্ড কাজ, উনি প্রত্যেক মিটিংয়ে থাকতেন, নানানভাবে মানে করতেন, সমঝোতা করতেন এবং হিউমারাস ছিলেন, প্রচণ্ড হিউমারাস ছিলেন। তো যাই হোক, তো যেটা অসুবিধা হবার কথা আমার মনে হচ্ছে যে ওনার যে বিকল্প, উনি চলে গেলেন, এখন যদি ওনাকে ফিরিয়ে নিয়ে আসা যায়, যদি সত্যি স্বাস্থ্যের কারণে হয় তাহলে ফিরিয়ে আনা তো মুশকিল। এখন কে হবে? এই জায়গায় এনডিএর যারা আছে, যারা চন্দ্রবাবু নাইডু, সে বলবে আমার লোককে বসো। এআইএডিএমকে যখন চেষ্টা হচ্ছে বিজেপির মধ্যে নিয়ে আসা, এনডিএর মধ্যে, ওরাও বলবে ভাই আমার লোককে ভাইস প্রেসিডেন্ট করতে হবে।
এখন কিন্তু নীতিশ কুমারও আছেন হ্যাঁ, সামনেই, নীতিশও ভোট চাইতে রয়েছে। পারে। এখন একদম। জানি না অন্য কেউ যারা এই ইন্ডিয়া ব্লকে আছে তারাও বলতে পারে আমাদের লোককে দিলে আমরা একদম, ঢুকে যাবো। একদম। হ্যাঁ, এই একটা কিন্তু বিরাট বিপদের সম্ভাবনা কিন্তু বিজেপির কাছে এসে গেল। বিজেপি নিশ্চয়ই সেটা আগে থেকে অনুধাবন এবং করেছে কিনা টাইমিংটা জানি খুব না। ক্রুশিয়াল একদম। Crucial, সবে একদম। পার্লামেন্ট অধিবেশন, বাদল অধিবেশন শুরু হলো। আমি চন্দনদার কাছে এই জায়গায় যাব। দেখুন, কোথাও কি ইন্ডিয়া জোটের জন্য কিছুটা হলেও স্বস্তির কারণ? কারণ আমরা দেখেছি এর আগে একেবারে বিরোধীরা প্রস্তাব এনে ইন্ডিয়া জোট ভোটাভুটি করতে চেয়েছিল এই উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকরকে সরানোর জন্য। না, এটা খুব স্বাভাবিক। দেখো, একটা কারণ যখন উনি দেখাচ্ছেন শারীরিক অসুস্থতা, তাহলে এটাকে আমরা প্রাথমিক স্তরে এটাকে বুঝতেই হবে ওনার শারীরিক অসুস্থতা হয়তো আছে। কিন্তু এমন একটা রাজনৈতিক সন্ধিক্ষণে যখন পার্লামেন্ট শুরু, ঠিক প্রথম দিন পার্লামেন্ট হয়ে যাওয়ার পরে রাজ্যসভার চেয়ারম্যানের জায়গা থেকে তিনি যে কন্ডাক্টটা করতেন সেখান থেকে সরে আসা, এর পিছনে কিছু রাজনৈতিক কারণ থাকতে পারে, এটা খুব স্বাভাবিক। কিন্তু একটি কথা আমি বারবার বলবো, সেটা হচ্ছে ওনার ক্ষেত্রে আমাদের কিছু রিজার্ভেশন ছিল অনেক ক্ষেত্রেই। তার কারণ ওনার ওয়ে অফ কন্ডাকশন রাজ্যসভাতে সাধারণভাবে অনেক ক্ষেত্রেই গ্রহণযোগ্যতার সন্দেহজনক ছিল। কিন্তু একটা কথা আমি বারবার বলবো, সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি উনি সত্যি রিজাইন করেন, তাহলে পরবর্তী নির্বাচনে আমাদের ভাইস প্রেসিডেন্ট জেনারেলি ডিফ্যাক্টো চেয়ারম্যান হন। তো ডিফ্যাক্টো চেয়ারম্যান যখন ভাইস প্রেসিডেন্ট হন, তাহলে সেই জায়গাটাতেও একটা ক্রাইসিস। একদম। দেখুন, জগদীপ ধনকর কিন্তু বারে বিতর্কে জড়িয়েছেন। মণিশঙ্করদার কাছে আমি খুব সংক্ষেপে যাব। একেবারে তামিলনাড়ু সরকারকে দেওয়া সুপ্রিম কোর্টের নির্দেশ, এবং সেখানে তিনি প্রশ্ন তুলেছিলেন যে রাষ্ট্রপতিকে আদৌ কি সুপ্রিম কোর্ট নির্দেশ দিতে পারেন, মানে বিচার ব্যবস্থা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছিলেন উপরাষ্ট্রপতি পদে থাকার সময়। না, আমি বলছি উনি তো একজন আইনজীবী, মানে একদম প্রখ্যাত আইনজীবী, এবং তিনি কংগ্রেসও ছিলেন। আমি ওটা নিয়ে যাচ্ছেন, এবং ওনার কার্যকলাপ নিয়ে বহুবার সমালোচনা হয়েছে। আমি রাজাগোপালদার কাছে সংক্ষেপে বলছি, রাজাগোপালদা যেমন বলছেন যে উনি চলে গেলেন একটা বিশাল বিজেপির কাছে অসুবিধা হবে, প্রবলেমের মুখে পড়বে, আমি উল্টো দিকটা ভাবছি, হয়তো একটা সলিউশন চলে এসেছে বিজেপির কাছে যে বিরোধী দল থেকে, সেই জন্য আপনি বলছেন একটা বিকল্প হয়তো বিজেপি পেয়ে গেছে। বেশ, আনন্দ সকালে সময় শেষ, আলোচনার সময় শেষ। সকলকে ধন্যবাদ। তবে যেতে যেতে আপনাদের দেখাবো আজ দিনভর যে খবরে আমরা নজর রাখবো। দিনে সংসদে আর রাতে ইস্তফা, উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন জগদীপ ধনকর। দিল্লিতে চাকরিহারাদের একাংশ 25শে জুলাই পর্যন্ত থাকবে কর্মসূচি, যাবেন রাষ্ট্রপতির কাছে।